TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। স্বাগত। দেখছেন টিবিএন অ্যানালাইসিস, সঙ্গে আছে আমি সুলতানা রহমান এবং আমার সঙ্গে আজকে আলোচনার জন্য রয়েছেন অশোক কে কর্মকার, তিনি ইমিগ্রেশনের অ্যাটর্নি। বরাবরের মতোই আপনাদের প্রশ্নের উত্তর তো অশোক কে কর্মকার দিবেন অবশ্যই। সেই সঙ্গে আমরা আজকে যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই সেটি হচ্ছে আনডকুমেন্টেড যারা রয়েছেন তাদের বিভিন্ন রকম লিগ্যাল রাইটস রয়েছে, তারা বিভিন্নভাবে লিগ্যাল অ্যাসিস্ট্যান্সও পেতে পারেন। মূলত এটা কি আজকে ফোকাস করতে চাই। এছাড়া ইমিগ্রেশন সংক্রান্ত আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, অ্যাটর্নি অশোক কে কর্মকার রয়েছেন আপনাদের জবাব দেওয়ার জন্য। অশোক কে কর্মকার যারা আনডকুমেন্টেড, আমরা জানি প্রায় 11 মিলিয়ন মানুষ রয়েছেন আনডকুমেন্টেড এবং এক এক স্টেটে আনডকুমেন্টেড মানুষদের রাইটস বলেন, অন্যান্য সুযোগ সুবিধা বলেন, ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই বিষয়ে যদি একটু বিস্তারিত আমাদেরকে আগে বলতেন। ধন্যবাদ। এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, বিশেষ করে এই মুহূর্তে আমরা যখন একটা ভালো আশার আলো দেখতে পাচ্ছি, সে সময় আমাদের অনেকেরই মানে প্রশ্নটা জাগবে যে আমাদের কি কি রাইট আছে এবং কিভাবে আমরা এগুলোকে পেতে পারি, মানে অ্যাসিস্ট্যান্ট যেটা বলছেন সেটা ইমপ্লিমেন্ট করা, যেভাবে আমরা বাস্তবায়ন করা যেতে পারে বা বাস্তবায়নে কি কি সহযোগিতা পেতে পারবো। তো আমাদের প্রথমেই জানা উচিত যে একজন আনডকুমেন্টেড সিটিজেন, যারা আমরা বলি নন সিটিজেন, এখন আনডকুমেন্টেড আগে যারা বলতো না নন সিটিজেন, তাদের কিন্তু আমেরিকান কনস্টিটিউশন অনুসারে যারা কিনা এই সয়েল এই মাটিতে আছেন, যারা আছেন তাদের প্রত্যেকেই কিন্তু এই কনস্টিটিউশনের যে প্রোটেকশন সেটা পেতে অধিকার। প্রথমে আছে রাইট টু ডিউ প্রসেস। ডিউ প্রসেস আপনারা জানেন যে এটা আমাদের কনজারভেটিভ যে জাস্টিস স্কেলিয়া ছিলেন, উনি ফিফথ অ্যামেন্ডমেন্টের ব্যাপারে যখন রায় দিতে গেছেন 1993-তে রেনো ভার্সেস ফ্লোরেস একটা মামলা উনি বলেছিলেন যে এলিয়েন যারা তাদেরও ডিউ প্রসেস অধিকার আছে, ডিপোর্টেশন প্রসিডিংস, ইমিগ্রেশন প্রসিডিংস। এই ডিউ প্রসেসটা বলতে বোঝায় যে আপনাকে যদি কেউ ধরলো আর সাথে সাথে আপনাকে ধরে পাঠিয়ে দিল তেমন না, সেখানে আপনার যে লিগাল রাইট আছে আপনার কথা বলার আপনাকে অধিকার দিতে হবে, যাতে কিনা একটা আইনগত প্রসেসের মাধ্যমে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে অথবা আপনার পক্ষে। সুতরাং সেটা আপনার রয়ে গেছে প্রত্যেকের ইরেসপেক্টিভ, যে কোনোভাবেই সিটিজেন এবং নন সিটিজেনের মধ্যে কোনো পার্থক্যের কোনো অবকাশ এখানে নেই, প্রত্যেকের সেই অধিকারটা রয়ে গেছে। অবশ্যই এটা নিয়ে কথা আছে যে আপনি ফ্রি লয়ার পাবেন কিনা, ফ্রি লয়ার পাওয়ার যোগ্যতা আছে কিনা, সেই সব বিষয়ে অনেক কথা আছে। এবং বিভিন্ন প্রক্রিয়াতে আপনার মানে যেহেতু এটা ক্রিমিনাল প্রসিডিংস না, আমরা জানি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শেষ সময়ে এই ইমিগ্রেশন প্রসিডিংস ক্রিমিনাল প্রসিডিংস হিসাবে ঘোষণা করার চেষ্টা করেছিলেন এবং করেও ছিলেন। এবং যদি তাই হতো তাহলে আমরা একদিকে মানে প্রত্যেকটা যারা ইমিগ্রেশন প্রসিডিংসে থাকতেন তারা কিন্তু এদেশের নিজের পয়সা সরকার এবং রাষ্ট্রের খরচে কিন্তু সেই প্রসিডিংসে নিজেদেরকে আপনি করতে পারতেন, ডিফেন্ড করতে পারতেন। কিন্তু সবচেয়ে ভালো দিক হলো যেটা এটা সিভিল প্রসিডিংস থাকার কারণে এটা আপনার কোনোভাবেই আপনাকে আপনার যে প্রোফাইলের সাথে এটা গেঁথে যাবে না যে আপনি ক্রিমিনাল কোনো কাজের সাথে যুক্ত ছিলেন, এবং সেটাকে এটা সিভিল প্রসিডিংস হিসেবে আছে এখনো। সুতরাং এখানে আপনার ডিউ প্রসেস সবসময় আপনার প্রাপ্য। রাইট টু কাউন্সিল, কাউন্সিল মানে আপনার একজন লয়ার নেওয়ার অধিকার আপনার আছে। আপনারা জানেন যারা যদি কোনো প্রসিডিংসে কোনো নন সিটিজেন করেন তাহলে তাকে একজন আইনজীবী তাকে ডিফেন্ড করার জন্য, তাকে রিপ্রেজেন্ট করার জন্য থাকতে পারেন। সেটা উনি প্রবণ হতে, প্রবণ মানে যারা ফ্রি লয়ার, অথবা আপনি নিজেও হায়ার করতে পারেন। কিন্তু সেই অধিকার আপনার আছে একজন লয়ারের কাউন্সিলিং পাওয়ার জন্য, অ্যাসিস্ট্যান্স পাওয়ার জন্য। আরেকটা হলো যে আমরা বলি যে ফ্যামিলি, রাইট টু বি উইথ ইউর ফ্যামিলি। ফ্যামিলি আমরা জানি যে যাতে কিন্তু ডিভাইডেড না হয়, যাতে এগুলোর জন্য আমাদের অনেক ফাইট কিন্তু গত 4 বছর হয়েছে। বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে আমাদের বর্ডারে ফ্যামিলি বা চিলড্রেনদের বা বাচ্চাদের তাদের বাবা মা থেকে আলাদা করে দেওয়া হয়েছে, এবং সেটা যে কতখানি গঠিত কাজ ছিল এবং আইনগতভাবে সেটা যে সমর্থনযোগ্য না, কিন্তু এখন বর্তমানে আবার এটাকে আমরা অনেকটাই ফিরিয়ে আনা গেছে এবং বর্তমান সরকার প্রশাসন কিন্তু সেদিকে নজর দিয়েছেন যাতে কিনা সমস্ত ফ্যামিলিগুলো রিইউনাইটেড হতে পারে, সেটা একটা অধিকার আছে। রাইট টু ভোট একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু অ্যাজ অ্যান এলিয়েন কিন্তু আপনি ভোট দিতে পারেন না। কিন্তু বলার একটা ঘটনা, সেটা হলো
1926 সাল পর্যন্ত। কিন্তু এই প্রবলেম ছিল না। অনেক এলিয়েন যারা এখানে যারা নন সিটিজেন তারা ভোট দিতে পারতেন অনেক ক্ষেত্রে, অনেক রাষ্ট্রে, অনেক স্টেটে। এবং একমাত্র 1996-তে এসে এটা পুরোপুরি ল হয়েছে যে নন সিটিজেন যারা তারা ভোট দিতে পারবেন না। কিন্তু বিশেষ করে কয়েকটা জায়গায় আপনি ভোট দিতে পারবেন না নন সিটিজেনদের। এটাই একমাত্র সমস্যা যে আপনি ফেডারেল কোনো পোস্ট আপনি হোল্ড করতে পারবেন না, কোনো করতে পারবেন না, চাকরি করতে পারবেন না। আর রাইট টু এডুকেশনের জন্য অধিকার কিন্তু প্রত্যেকে রয়েছে, যারা কিনা আমেরিকান সয়েলে আছে প্রত্যেকেই আছেন। আর একটা জিনিস হলো যে রাইট এগেইনস্ট আনরিজনেবল সার্চ এন্ড সিজার, অর্থাৎ হলো যে আপনাকে যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি দাঁড় করে সার্চ করার যে অধিকারটা বিনা কারণে করতে পারে না। এটা জানেন, এটা নিয়ে অনেক আমাদের ডিজিটাল প্রোফাইলিং এ আমরা জানি যে এটা করা হয়েছিল। পরবর্তীতে এটাকে করেছে যে কোনো লোক যারা কিনা আমেরিকান সয়েলে তাদেরকে আনরিজনেবল হতে পারবে না। তো আনরিজনেবলের অনেকগুলো সংজ্ঞা আছে, এটা যদি একটা ব্যাপক তবু বর্ডার এলাকায় যদি কেউ যান তবে মনে রাখবেন যে এই প্রোটেকশনটা কিন্তু আপনি সেই সেভাবে পাবেন না, কারণ বর্ডার এলাকাটা ধরে নেওয়া হয় যেটা এখানে সার্চ করাটা রিজনেবল, বিকজ ইউজুয়ালি যেটা বলা হয় যে কমার্স ক্লজের মাধ্যমে যে আপনার ডিউটি আদায় করার জন্য সবসময় সার্চ করতে পারেন, সুতরাং সেইখানে গিয়ে আপনাকে যেখানে আপনি দেখবেন প্রায় সময় যারা বিভিন্ন সময় বর্ডার এলাকায় যান যাদের কোনো প্রবলেম আছে, প্রবলেম বলতে যাদের এই মুহূর্তে কোনো বৈধ কাগজপত্র নেই, অনেক বি কেয়ারফুল, তাদের সেই বর্ডার এলাকায় গেলে পরে আপনার কিন্তু সরাসরি আপনাকে চ্যালেঞ্জ করা যাবে, আপনাকে সার্চ করা যাবে, সুতরাং সেখানে গিয়ে আপনার প্রবলেম পড়তে পারে। এগুলো ইউজুয়ালি রাইট বলি। এবং আরেকটা জিনিস আমরা বলি, অনেকে আমাকে প্রশ্ন করেছেন বিভিন্ন সময় যে যারা কিনা এটা আনডকুমেন্টেড আছেন, বিভিন্ন তারা কাজও করে, আমরা বলতে পারি না যে যারা কাজ করেন সেটা বৈধ, কিন্তু কাজ করাটা বৈধ কি বৈধ না, যেটা এমপ্লয়ার তার কিন্তু সেই অধিকার নেই আপনাকে বঞ্চিত করার আপনার যে লিগাল মিনিমাম পেমেন্ট থেকে, অর্থাৎ $15 an hour দে হ্যাভ টু পে ইউ। যদি কোনো কারণ না করে তাহলে আপনার কি কোনো রিমেডি আছে? অনেকে ভয় পান যে আপনারা পুলিশকে কল করবেন কিনা, আপনার লেবার ডিপার্টমেন্টে জানাবেন কিনা। অনেকে আমাকে বলছেন যে আমাদের তো চাকরিটা দিয়েছিল, কাজে আমি কেমন করে তার বিরুদ্ধে কিছু বলি। সেটা অবশ্যই আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন আপনাকে যিনি চাকরি দিলেন তিনি আপনাকে যেমন সুবিধা দিলেন, তিনি সুবিধা আপনার কাছ থেকে আরো অনেক বেশি নিচ্ছেন। এবং একই সাথে যদি আপনি মনে করেন যে আপনি রিয়েলি শোষিত হচ্ছেন, আপনি ইউ হ্যাভ ল টু প্রোটেক্ট ইউ, আপনাকে আপনার ল ইজ অন ইউর সাইড, কল দ্য কপস। আপনি যখন কোনো ওয়ার্ক প্লেসে থাকবেন, যদি আপনার সেই এমপ্লয়ার আপনাকে কোনো বকেয়া টাকা না দিয়ে থাকে আপনার বেতন, আপনি সেখানে দাঁড়িয়ে মানে ওয়ার্ক প্লেসে দাঁড়িয়ে পুলিশকে কল করুন 911 এবং তারা এসে আপনাকে কিন্তু হেল্প করবে। এবং লেবার ডিপার্টমেন্টে আপনি জানান আপনার বকেয়া বেতন সহ কিন্তু ওনার জরিমানার সম্মুখীন হবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। মানে আমাদের কমিউনিটি বলার জন্য আলাদা কোনো কিছু নেই। আইন এখানে আমেরিকান যে আইন রয়ে গেছে সেটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য। কমিউনিটিতে আমরা ভালোভাবে থাকবো, এটা স্বাভাবিক ঘটনা, একজন আরেকজনকে হেল্প করবে, কিন্তু শোষণ করাটা তো কোনোভাবেই কিন্তু বরদাস্ত করার মতো না। তো সেটাই হলো আমাদের, এগুলো আমাদের রাইট। অ্যাসিস্ট্যান্সের কথা আমি বলবো যে অ্যাসিস্ট্যান্স আসলে বিভিন্ন সময় আপনার দরকার হতে পারে। যদি কেউ আনডকুমেন্টেড যারা আছেন আমাদের মধ্যে, তাদের অন্য যে সিটিজেন তাদের মতোই তাদের অনেক সমস্যা থাকতেই পারে, তার বাইরেও আপনার থাকতে পারে। যেমন কোনো সময় আপনি যদি পুলিশকে এনকাউন্টার করেন, কোনো কারণেই হতে পারে, বিভিন্ন কারণেই আপনার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলেন, পুলিশ আপনাকে দাঁড় করালো, তাকে আপনাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস, কিন্তু ভয় নেই। কিন্তু স্যাংচুয়ারি সিটি হিসেবে নিউ ইয়র্ক কিন্তু খুবই সেফ, আপনাকে ইউজুয়ালি পুলিশ আপনাকে সেই কথাগুলো জিজ্ঞেস করবে না, যেটা আপনার ডোনাল্ড ট্রাম্পের সময় কিছুটা ছিল, যেটা পাওয়ার দেওয়া হয়েছিল যে আইসকে, সেটা বর্তমানে নেই। সুতরাং আপনাদের সেই অ্যাসিস্ট্যান্স পাওয়ার সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবণ সংগঠন রয়ে গেছে, চ্যারিটি সংগঠন রয়ে গেছে, আপনারা জানেন, তারা কিন্তু আপনাদেরকে সমস্ত হেল্প করতে পারেন এবং লয়ার হিসেবে আমরাও করতে পারি। বিভিন্ন সময় আমাদের আমরা সেরকম না করতে পারি, অনেক সময় দেখা যায় যাদের কিনা সেরকম প্রবলেম রয়ে গেছে, উই অলওয়েজ ডু দ্যাট। আমাদের প্রবণের জন্য আমাদের সবসময় বিশেষ করে আমার অফিসেও কিন্তু আপনার একটা প্রভিশন রয়ে গেছে, যদি কারো এরকম প্রবলেম হয় কাম টু আওয়ার অফিস, আমাদের ফর্ম ফিল আউট করেন, যদি সেরকম সমস্যা হয় উই আর দেয়ার। সবসময় আমাদের কিছু এটা উই হ্যাভ টু গিভ ব্যাক টু দ্য কমিউনিটি, সো ইউ ক্যান গেট অলওয়েজ অ্যাসিস্ট্যান্স। এখানে এসে আমেরিকার মাটিতে আপনি কখনোই ফিল করার কারণ নেই যে আপনি আপনার সমস্যায় আপনার মানি না থাকার জন্য আপনি কোনো অ্যাসিস্ট্যান্স পাবেন না। উই আর দেয়ার, দেয়ার আদার অর্গানাইজেশনস আর দেয়ার অলওয়েজ দেয়ার অফ হেল্প। জি, অনেকেই অনেক ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটি রাখতে চাই আপনার কাছে, নাদিম সুলতান প্রশ্নটি করেছেন যে ইমিগ্রেশন কোর্ট কি খুলেছে কিনা? 6 তারিখ থেকে খুলেছে।
6 জুলাই থেকে। 6 জুন। এটি কি ব্যাকডেটেড সব কাজগুলো এগোচ্ছে, মানে প্রক্রিয়াটাকে তারা যেই একটা লক হয়ে গেছে, সবকিছু আমরা জানি জট হয়ে গেছে, তো কোন প্রক্রিয়ায় প্রায়োরিটিটা কিভাবে করে তারা দিচ্ছে কেসের ক্ষেত্রে? ধন্যবাদ। আসলে ঘটনা হলো আমি যেটা দেখলাম সেটা হলো যে এই মুহূর্তে তারা প্রায় সমস্ত মাস্টার হিয়ারিং প্রায় বন্ধ হয়ে গেছে। দু একটা কোর্টগুলো যেটা করছে সেটা হলো যে তারা পরীক্ষামূলকভাবে কাজটা শুরু করেছে, সুতরাং আপনার সেই অর্থে পুরো কেসগুলো হচ্ছে না। দু একটা কোর্টে কেস চলছে। কোনো কোর্ট যেটা করছেন যে এক রুমে জাজ, ইমিগ্রেশন জাজ, আর এক রুমে আপনার ক্লায়েন্ট এবং আপনার যারা লয়ার আছে তারা থাকছেন। 2-3টে রুম ব্যবহার করা হচ্ছে এবং কোনো জাজ অবশ্য এক রুমই করছে। আমি যেটা গতকাল ছিলাম সেখানে পুরোটা এক রুমই ছিলেন এবং সংখ্যা অনুপাতে এটা খুবই কম, হয়তো লেস দ্যান 5% কেস এখন হচ্ছে। মূলত জুলাই মাসে একটু কম হচ্ছে, অগাস্ট মাস থেকে একটু বাড়বে। পরবর্তী মাসগুলোতে আশা করি সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে এটা আবার স্বাভাবিক হয়ে আসবে। ইভান কবির খুব অধৈর্য হয়ে গেছেন, তিনি একটি প্রশ্ন রেখেছেন এবং বারবারই প্রশ্নটি কপি পেস্ট করছেন। এটি না করাই ভালো, কারণ অনেক সময় অন্যদের প্রশ্ন আসলে একই প্রশ্ন বারবার করার কারণে অনেক প্রশ্ন চোখে আসে না, ফলে এটি না করে অন্যদের জন্য একটু সুযোগ রাখবেন। ইভান কবিরের প্রশ্নটি হচ্ছে, যারা অ্যাসাইলাম পেয়েছে তারা কি গ্রিন কার্ড বাদে ট্রাভেল ডকুমেন্টস দিয়ে অন্য কান্ট্রিতে ট্রাভেল করতে পারবে কিনা? যারা অলরেডি অ্যাসাইলাম পেয়েছেন তারা অবশ্যই পারবেন। কোনো আপনারা অবশ্যই জানেন যে একটা রেফিউজি ট্রাভেল ডকুমেন্ট আপনারা নিতে পারেন, অথবা যাদের আপনার পাসপোর্ট আছে তারা ট্রাভেল ডকুমেন্ট পাবেন। সুতরাং আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন। ইউজুয়ালি আমরা বলি যে দেশ থেকে আপনি পার্সিকিউটেড বলছেন সেই দেশগুলোতে না যাওয়াই ভালো। লিপি রাজি, তিনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে লকডাউনে আটকা পড়েছেন। আমরা জানি বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিদিনই রেকর্ড করছে। গত 24 ঘন্টায় 200-রও বেশি মানুষ মারা গেছে সেখানে করোনা আক্রান্ত হয়ে, এবং এটি সর্বোচ্চ এখন পর্যন্ত। আমরা আশা করি যে খুব দ্রুত সেখানে পরিস্থিতি ভালো হবে, স্বাভাবিক হবে। যারা আছেন নিরাপদে থাকবেন। লিপি রাজি, আপনি নিউ ইয়র্কে খুব মিস করছেন, আমরাও আপনাদেরকে হয়তো মিস করছি, তবে খুব বেশি হতাশ হন না, কারণ নিউ ইয়র্কের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব অবনতির দিকে যাচ্ছে। বাট আপনি কোভিডের খুবই বড় ধরনের উচ্চ সংক্রমণের মধ্যে আছেন, সাবধানে থাকবেন আশা করছি। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমার একটু প্রশ্ন ছিল। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম, করার পরে আমি তো আমার কাছে যে ডকুমেন্টগুলো চাইছিল DS 260 যে লাস্টে যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো চাইছিল ওইগুলি আমি সবগুলাই দিছি। তো ম্যারেজ সার্টিফিকেট বলতে যেটা বোঝাইছিল, ম্যারেজ সার্টিফিকেট আমি করছি, কিন্তু এখন তারা আমাকে ম্যারেজ সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করে নাই। না করার পরে তারা এটা পুনরায় চাইছে। এখন এটা সম্ভবত নিখানামা বাংলাদেশে যেটা বলে, নিখা যেটা বলে সেটা। আর দুইটা জিনিস আমার কাছে তারা চাইছে, প্লিজ সাবমিট এভরি 2020 W2 or 1099, এটা আর হইলো প্লিজ সাবমিট প্রুফ অফ এমনি কারেন্ট এমপ্লয়মেন্ট। এই দুইটা কোন কপিগুলো সাবমিট করবো একটু আমাকে যদি ক্লিয়ারলি বলতো। জি, ধন্যবাদ আপনাকে, অশোক কর্মকার। ধন্যবাদ। আপনার নিকানামা এবং ম্যারেজ সার্টিফিকেটের মধ্যে যে পার্থক্য, আপনি নিকানামাটা হলো আপনার ধর্মীয় ভাবে যেটা আমরা করি, আপনার ইসলামিক ধর্ম অনুসারে নিকানামা, এবং আপনার সেটা নিকানামা। আর ম্যারেজ সার্টিফিকেট এখন একটা দেওয়া হচ্ছে এক পৃষ্ঠায় ম্যারেজ সার্টিফিকেট, এর মধ্যে পার্থক্য রয়ে গেছে। কাজে আপনার যদি সমস্যা হলো ম্যারেজ সার্টিফিকেট যদি ওরা চায় আপনি দিয়ে থাকেন, ওরা অ্যাকসেপ্ট করার কথা, কিন্তু আপনি নিকানামা না দিলে ওরা ম্যারেজ সার্টিফিকেটটা ওরা অ্যাকসেপ্ট করছে না। বিকজ নিকানামাটাই হলো মূল জিনিস যার ভিত্তিতে ম্যারেজ সার্টিফিকেট দেওয়া হয়। কাজে ম্যারেজ সার্টিফিকেট দিলেও আপনি নিকানামা না দিলেও ম্যারেজ সার্টিফিকেট অ্যাকসেপ্ট নাও করতে পারে, সুতরাং আপনি ঠিকই আছেন, ওটাকে করতে হবে। আর W2 1099 আপনি জানেন এই দুটো কি, যারা কাজ করেন বিভিন্নভাবে। যারা 1099 মানে হলো আপনি যখন আপনি বেতনটা নেন বা কোনো কিছু নেন কিন্তু আপনি ট্যাক্স উইথড্র করেন না, 1099 তারা দেয়। আর W2 তো আপনি জানেন যেখানে আপনি ট্যাক্সে কাজ করেন।
সুতরাং ওরা যে কোনো একটাই অথবা কোনো সময় দুটো হতে পারে। আপনি যদি দুটো জব করেন, একটাকে W2 তে করেন, একটা 1099 করেন, আপনাকে দিতে হবে। যে বছরে চেয়েছে সেই বছরে অবশ্যই দেবেন। আর প্রুফ অফ জব যেটা আছে, সেটা হলো যে আপনি গত বছরে আমরা সাধারণত যে ট্যাক্স রিটার্ন দাখিল করি তা গত বছর, বিগত বছরে। আজকে 2021-এ বসে আমরা 2020 ট্যাক্স রিটার্ন দাখিল করেছি। কাজে আপনি 2020-তে আপনি জবে ছিলেন, কিন্তু এখন আজকে জুলাই মাস হলো, আপনি কি এখনো জবে আছেন কিনা দ্যার ইজ নো ওয়ে টু নো। অনলি প্রুফ অফ জব, যে আপনার জব লেটার যেটা বলে, যদি দেয় সেটা তারা বলবে যে আপনি এখনো সেই জবে আছেন যে জব করছিলেন, বা ভালো জব হয় আরো জব হতে পারে, এখানে কাজ করছেন। তার মানে যে আপনি আউট অফ এমপ্লয়মেন্ট না, সেটা আর কি প্রুফ অফ জব লেটার হতে হবে। ধন্যবাদ। জি, টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপু, আমার একটা ইমিগ্রেশন বিষয়ে প্রশ্ন আছে। আমার আম্মুকে আমার দুইটা বাই আন্ডার এজ বাই দুইটার জন্য অ্যাপ্লাই করছিলেন। ওরার এই ইন্টারভিউর জন্য আমরা ওয়েট করতেছি। এখন হঠাৎ করে আমার আব্বু অসুস্থ হয়ে পড়ছেন, আবার আমার আব্বুর ক্যান্সার ধরা পড়ছে লাস্ট টুইসডে। আমি আসলে আপনার পুরো প্রশ্নটি বুঝিনি। আপনার দুই ভাই, আপনার বাবা আন্ডার এজ, হ্যাঁ আমার আম্মু অ্যাপ্লাই করছিলেন আন্ডার এজ, ওরার মানে ইন্টারভিউর জন্য আন্ডার এজ, জি, এবং আপনার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা খুবই দুঃখ জানাচ্ছি। উনি আক্রান্ত, ক্যান্সারে আক্রান্ত। ও ক্যান্সার আক্রান্ত হয়েছেন, আমি খুবই দুঃখ জানাচ্ছি যে তিনি তার এরকম একটি অসুখ ধরা পড়েছে। জি, অ্যাটর্নি অশোক কর্মকার। আমি কিন্তু পুরো জিনিসটা বুঝে উঠতে পারছি না যে ওনার মা অ্যাপ্লিকেশন করেছেন ওনার দুই ভাইয়ের জন্যই তো। জি, এই মুহূর্তে সমস্যা কি আমাদের, সেই প্রবলেমটা আমি কিন্তু বুঝতে উঠতে পারছি না। আপনি আসলে হয়েছে কি দর্শক, আপনি মোবাইলটি কানে নিয়ে কথা বলুন। আপনি সম্ভবত লাউড স্পিকারে কথা বলছেন, সো আমরা আপু লাউড না, আমি কানে নিয়ে বলতেছি আমার ভাই দুইটা আন্ডার এজ, আমার আম্মু অ্যাপ্লাই করছে, ওদের মানে ইন্টারভিউর জন্য ওয়েট করতেছি। মানে ওদের কতদিন আর লাগবে। আর প্লাস আরেকটা হচ্ছে যে আমার আব্বু ক্যান্সার ধরা পড়ছে। এখন মানে আমরা চাইতেছি যেন ওরা কোনো মন্ত্রে মানে কোনো কিছু কাগজ, ডাক্তারের কাগজ দিয়ে ওদেরকে মানে কোনো কিছু করা যাবে সেইটার জন্য। এরকম উনি বলছেন যে একটু এক্সপ্লেইন করা যাবে কিনা যে ওনাদের ইন্টারভিউতে, সেটা যদি হয় কোনো চেষ্টা করতে পারেন অবশ্যই। কিন্তু আপনার সামনে রিলেশনটা কোনো নেই যে এখানে যে আপনার আব্বু অসুস্থ, কেন ওদেরকে আগে দিতে হবে, সেটা একটু এখানে একটু আমার মানে বুঝতে অসুবিধা হচ্ছে। তবু আপনি চেষ্টা করতে পারেন যে মানবিক দিকে হিউম্যান গ্রাউন্ডে এক্সপ্লেইন করা যায় কিনা। আর যা কতদিন লাগবে আপনার আম্মু যদি করে থাকেন, উনি সিটিজেন বা নন সিটিজেন, যেহেতু আন্ডার এজ, আমি ক্লিয়ার না যে উনি কি পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন। যদি সিটিজেন হন তাহলে তো খুব বেশি সময় লাগার কথা না, খুবই কম সময় হয়ে যাবে। যদি সিটিজেন না হন তাহলে একটু সময় অপেক্ষা করতে হবে, কারণ যে সময়টা লাগে পার্মানেন্ট রেসিডেন্ট করতে বছর দিয়ে 1 থেকে 2 বছর লাগতে পারে। ধন্যবাদ। জি, আমার মনে হয় আপনি একজন ভালো অ্যাটর্নির পরামর্শ নেন, তাতে করে আপনার অনেক কিছু একটু সমাধান বা একটু সুবিধা হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ। টেলিফোনে দর্শক কে রয়েছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আসসালামু আলাইকুম। বলুন বলুন আমার একটা কোশ্চেন ছিল। বলুন, শুনতে পাচ্ছি তো। আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ মানে রিনিউ করার জন্য আপনার 4 মাসের মেয়াদ আছে। এখন কি আমি করতে পারবো? জি, অবশ্যই আপনি 4 মাস আগেই করা ভালো। ঠিকই বলছেন। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন? হ্যালো, আমি মালিক হোসেন ইজ্জাত বলছি মিশিগান থেকে। জি বলুন। হ্যালো, জি বলুন, টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে নিন। আচ্ছা, আমি মালিক হোসেন ইজ্জাত মিশিগান থেকে বলছি। জি, বুঝতে পেরেছি। আপনার প্রশ্নটি কি? আচ্ছা আচ্ছা, আমি নেক্সট ইয়ারে দেশে গিয়েছিলাম, নেক্সট ইয়ারে যাননি, গত বছর গিয়েছিলেন। হ্যাঁ, গত বছর গিয়েছিলাম, গিয়ে আটকা পড়ে গেছিলাম। জি, আমার মানে 6 মাস, মানে আমার 8 মাস হয়ে গেছিল। জি, হ্যাঁ, আমার 8 মাস হয়ে গিয়েছিল। তো আমি তো সিটিজেনশিপের জন্য আমার 5 বছর হয়ে গেছে। 2 মাস দেশে যে ছিলাম, 8 মাস, আমার কি অসুবিধা হবে? আর আমার এখন 5.5 বছর হয়ে গেছে
আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে গিয়ে আমার কোনো অসুবিধা হবে? এই প্রশ্নগুলো আমার উত্তর জি দেবেন। জি, অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে প্রথমত আইন অনুসারে যেটা প্রচলিত আছে সেখানে 6 মাসের বেশি থাকলে আপনার ব্রেক হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু আমরা জানি যে প্যান্ডামিকটা ওয়ার্ল্ড ওয়াইড, এখানে আপনার বিয়ন্ড কন্ট্রোল। আমি হলে আপনার জায়গায় আমি হলে অ্যাপ্লিকেশন করে দিতাম এবং ভবিষ্যতে যখন আপনাকে ইন্টারভিউ হবে তখন হয়তো আপনি এই কথা তুলে ধরার একটা সুযোগ পাবেন। যদি আমরা যদি এখন যে প্রচলিত আইন আছে সেই অনুসারে আপনি বলতে পারি যে আপনি ব্রেক হয়ে গেছে, দেন ইউ হ্যাভ টু ওয়েট অ্যাগেইন। আবার আমি আপনার জায়গায় হলে আপনি অ্যাপ্লিকেশন করে দিতাম এবং পরবর্তীতে যখন আপনার ইন্টারভিউ ডেট আসবে তখন আমি যে কোনো একজন অ্যাটর্নির সাহায্য নিতাম, যাতে কিনা তারা এক্সপ্লেন করতে পারে যেটা আপনার বিয়ন্ড কন্ট্রোল, আমরা যাকে বলি অ্যাক্ট অফ গড, যে আপনি ইচ্ছা করে ছিলেন না। ধন্যবাদ। জি, এবং এটি প্রমাণ করাও খুব সহজ, কারণ কোভিডের কারণে সবকিছুই অচল ছিল। টেলিফোনে দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার বলুন। নাম আহমেদ, আমি জামাইকা থেকে বলছি। দাদাকে নমস্কার। জি, আমার একটা কোশ্চেন। আমার আত্মীয়, খুব কাছের এক আত্মীয়, উনি ফেব্রুয়ারি মাসে দেশে যায় ওনার ওয়াইফ আর বাচ্চারা আনার জন্য, কিন্তু ওনার গ্রিন কার্ডধারী, ফ্লোরিডাতে থাকতো। কিন্তু উনি দরখাস্ত করছিল, কিন্তু ইন্টারভিউর কোনো ডেট দেয় না, ভিসা ফিটি সবকিছু নিয়ে গেছে। ফেব্রুয়ারি মাসে, মে মাসের শেষের দিকে উনি বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু এর মধ্যে ওনার কোনো ডেট পড়ে নাই, ইন্টারভিউ ওই বউ বাচ্চার ডেট পড়ে নাই, কিন্তু ওনার সবকিছু প্রস্তুতি কমপ্লিট ছিল। এখন তাকে যদি ইন্টারভিউর জন্য কখনো ডাকে, তাহলে কি তার ভিসা হবে কি হবে না, অথবা যদি না হয় কোনো রাস্তা আছে কিনা? আমার একটি কোশ্চেন, যদি আমি বুঝতে পেরেছি। খুবই দুঃখজনক, আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। আমরা এই করোনায় অনেককে হারিয়েছি, এবং এক একটি মৃত্যু এক একটি পরিবারের জন্য যে বেদনা, আর প্রবাস কিংবা অভিবাসী জীবনে এটি আরও কত রকমের ঘটনা সৃষ্টি করে, সেটি আমরা আপনার এই প্রশ্ন থেকেও বুঝতে পারলাম। অশোক কর্মকার, আসলে কোনো উপায় আছে কিনা? ধন্যবাদ। সরি টু নো দ্যাট, বাট ট্র্যাজিক অবভিয়াসলি। যেটা আপনি বলছিলেন, আমার বুঝতে পেরেছি যে যিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, যিনি পিটিশনার, উনি মারা গেছেন বাংলাদেশে গিয়ে। যদি পিটিশনার মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু যারা বেনিফিশিয়ারি আছে তাদের জন্য একটা সাবস্টিটিউশনের একটা ব্যবস্থা আছে। যদি কোনো কেউ সেই আত্মীয় স্বজন কোনো থেকে থাকেন যিনি পিটিশনারের অথবা বেনিফিশিয়ারি, তারা যদি ওনার জায়গায় সাবস্টিটিউট করতে আগ্রহী হন তাহলে এটা করা একটা প্রভিশন আছে। যদিও নট অ্যাজ আ রাইট, এটাকে প্রমাণ করতে হবে, বাট প্রভিশন আছে যে অন্য কোনো কেউ আত্মীয় স্বজন যদি কেউ থাকেন আমেরিকায় যারা কিনা ওনাকে সাবস্টিটিউট করতে, তাহলে একই রকম ভাবে উনি জীবিত থাকলে যেভাবে হতো সেইভাবেই হতে পারে। আমার মনে হয় যে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি এরপরও কোনো বাড়তি প্রশ্ন থাকে আবার করতে পারেন, অথবা পরবর্তীতে আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। এর বাইরে কোনো মানবিক আবেদনের সুযোগ আছে কিনা? এটাই কিন্তু মানবিক অবস্থান, যে সাবস্টিটিউশন ইজ মানবিক। আগে যে আইনটা ছিল সেটাকে যদি কেউ পিটিশনার মারা গেলে কিন্তু সরাসরি রিভোকড হয়ে যেত, বাতিল হয়ে যেত। কিন্তু বর্তমানে এটাকে, অবশ্য বর্তমান বলতে এই প্রশাসনে আমার করা হয়েছে, তাহলে অনেক আগেই করা হয়েছিল। আমার যতদূর মনে পড়ে এটা প্রেসিডেন্ট বুশের সময় এটা করা হয়েছিল। সাবস্টিটিউশন করে আপনি এটা মানবিক ভাবে, যে পিটিশনার মারা গেলে যারা বেনিফিশিয়ারি তারা যেন পুরোপুরি বঞ্চিত না হয়, সেখানে করা হয়েছে। হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড। অশোক কর্মকার, যদি আরেকটি বিষয় এটার সঙ্গে সম্পৃক্ত, যদি এটা একটু ব্যাখ্যা দিতেন আমার মনে হয় তাহলে অনেকের জন্য উপকার হতো। যে জীবন মৃত্যু এগুলি আমাদের হাতে নেই, এবং আমরা জানি যে আত্মীয় স্বজনের জন্য, ভাই বোনের জন্য আবেদন করতে একটা দীর্ঘ সময় লাগে, 10-12 বছর লেগে যায়, এবং শেষ মুহূর্তে এসে অ্যাপ্লিক্যান্ট বা পিটিশনার যদি মারা যান, পুরো অপেক্ষার বছরগুলোই আসলে পুরো বৃথা হয়ে যায়। সেই ক্ষেত্রে পিটিশনার যদি আগে থেকেই, ধরেন আমি যদি আমার পরিবারের জন্য কারোর জন্য আবেদন করে থাকি, একটা নির্দিষ্ট সময় পর আমি একটা অল্টারনেটিভ কাউকে আমার এখানে বসবাসরত কাউকে আরেকজনকে পিটিশনার তো বানাতে পারি, এরকম একটি বিধান বোধহয় রয়েছে, সেটি যদি একটু ব্যাখ্যা করতেন। আমি যেটা বললাম সেটাই আসলে, আপনার যে পিটিশনার যিনি থাকবেন তার জীবনটাতে কাউকে এটাকে দেওয়ার কোনো উইল করে দেওয়ার কোনো স্কোপ নেই, আর কাউকে সাবস্টিটিউশন আপনি নিজে করতে পারেন না। এটা মূলত যিনি পিটিশনার তিনিই পিটিশনার। যদি কোনো কারণে আনফরচুনেটলি যদি পিটিশনার মারা যান, তাহলে তার নিকটাত্মীয়রা সেই জায়গাটা ফিল আউট করতে পারেন এবং সেখানে আসতে রিপ্লেস করতে পারেন, এবং সেখানে ধরে নেওয়া হবে যে আজ
ইট ওয়াজ ফ্রম ভেরি বিগিনিং, যিনি আগে ছিলেন তার জায়গাতেই একই জায়গায় ও এটা পিটিশনার বেঁচে থাকতে করা যায় না? না, পিটিশনের আচ্ছা আচ্ছা, জি জি, অনেক ধন্যবাদ এটি ব্যাখ্যা করার জন্য। একজন একটি প্রশ্ন করেছেন যে ডাকার ক্ষেত্রে মানে ড্রিমার অ্যাক্ট যেটি রয়েছে এটির কোনো আপডেট আছে কিনা? নতুন কোনো আপডেট নেই, কিন্তু আপনারা জানেন যে এটা অবশ্যই এখন ভালো পজিশনে আছে। যে কোনো মুহূর্তেই অনেকগুলো আমাদের আইন কংগ্রেসে পাশ হয়ে বসে আছে, কিন্তু কংগ্রেসে পাশ হয়নি, সত্যি কংগ্রেসে আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পাশ হয়েছে, কিন্তু সুপ্রিম সিনেটে এখনো হয়নি। তো হপফুলি আমার কাছে সবসময় আমি বলে আসছি একটাই কথা, যে ঢাকা যারা অ্যাপ্লিক্যান্ট তাদের সবচেয়ে মানবিক এবং তাদের সবচেয়ে লজিক্যাল অ্যান্ড ফেয়ার থিংস দে শুড বি। যখন বিলিকের সময় যখন বিলিক অনেকে মনে করেছিলাম, আমি কিন্তু বারবার বলেছিলাম যে এটা কোর্ট বলেন কোনো কোর্ট এটাকে থ্রো আউট করতে পারে না, কারণ তাদের দাবি সবচেয়ে ন্যায্য, সবচেয়ে ফেয়ার এবং সবচেয়ে দেয়ার পিপল অফ দিস কান্ট্রি, রাইট? তো তাদের সুতরাং আমার মনে হয় না এই মুহূর্তে নতুন কোনো কিছু নেই, বাট যা আছে, যা এতদিন যে আমরা বলেছিলাম সেটাই চলছে। এখন যেটা সিটিজেনশিপ পাথের যে আমরা কথা বলছি সেটা এখনো আসেনি। হোপফুলি সাম পয়েন্ট ইট উইল হ্যাপেন। ধন্যবাদ। জি, ম্যারিলিন বিথি গোমেজ একটি প্রশ্ন করেছেন, F4 2010 অ্যাপ্রুভাল আসতে আর কতদিন লাগতে পারে? F4 2010 ওকে, তার মানে এখন চলছে এই মুহূর্তে চলছে ফেব্রুয়ারি 2007। তো আমরা যদিও বলতে পারি না প্রত্যেক বছরই 1 বছর করে এগিয়ে যাবে, তো ধরে নিতে পারি যে আগামী 2-3 বছর লাগতে পারে। এটা একটা এস্টিমেশন। ইট কুড বি লট মোর দ্যান দ্যাট, ইট কুড বি মাচ লেস দ্যান দিস। জি জি, ধরেন এই ডাকার প্রশ্নটি যেটি যেমনটি করলেন একজন দর্শক, সেই সঙ্গে ইমিগ্রেশনের আমরা জানি সবাইকে অনেক আশা জাগিয়েছিল সিটিজেনশিপ অ্যাক্ট 2021, এটির ব্যাপারেও তেমন কোনো অগ্রগতি নেই। যেহেতু অগ্রগতিগুলো আসতে কতদিন লাগতে পারে বা প্রক্রিয়াটি কি, কোথায়? আমরা জানি যে পুরো বিলগুলো এখন সব সেনেটে রয়েছে, কিন্তু তেমন কোনো তো তৎপরতাও দেখছি না আমরা। কবে নাগাদ এগুলি সেনেটে উত্থাপিত হতে পারে? সত্যি বিলগুলো পাশ করার জন্য যেই লবি দরকার, রিপাবলিকানদেরও দরকার সঙ্গে ডেমোক্র্যাটদের পাশে, সেগুলো কতটুকু অগ্রগতি আছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ। এটা আসলে সব স্পেকুলেশনের ব্যাপার, আসলে আমরা অনুমান করতে পারি। আপনারা সবাই আমরা জানি ওপেন ইনফরমেশন সব জায়গায় যে কোথায় গিয়ে থেকে আছে। কেন সিনেটে এটা নিয়ে কথা হচ্ছে না? কারণ সিনেটে যখন কোনো বিল পেশ করা হবে তার আগে তারা নিশ্চিত হতে হবে যে এনাফ সাপোর্ট আছে। যদি না হয়, এনাফ সাপোর্ট না থাকে, তাহলে বিলটা উঠালে সেটা ডেড হয়ে যাবে, এটা পাশ হবে না। সুতরাং আবার নতুন করে এটাকে আনতে হবে, এটা নিয়ে প্রবলেম হচ্ছে। সেই জন্যই হয়তো ধরে আছে। আমরা জানি যে ইনফ্রাস্ট্রাকচার বিল নিয়ে যেভাবে বাইপার্টিজান একটা আলোচনা চলছে, এই যে একটা বাইপার্টিজান কথা উঠছে, এটার মাধ্যমেই হয়তো আরো কিছুটা সময় এগিয়ে গেলে আমরা হয়তো, আমার মনে হয় যে যারা সিনেটর আছেন তারা অপেক্ষা করছেন যে একটা সময় যে এক ধরনের বোঝাপড়া অনেকটাই বাড়বে, সেই পয়েন্টে হয়তো এটাকে তোলা যাবে, অথবা অনেকটাই কাটছাট করতে হবে, অনেকটাই আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রোমাইজ করতে গেলে যা হয় আপনাকে করতে হবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে না যে খুব দ্রুত কিছু একটা হবে, তবুও আমরা আশায় মানুষ বুক বাঁধে এবং ক্রসিং আওয়ার ফিঙ্গার্স। আমার ধারণা যে এই ইনফ্রাস্ট্রাকচার বিলটা নিয়ে যেভাবে হচ্ছে, সে যদি বাইপার্টিজান হতে থাকে তা একটা পর্যায়ে হয়তো কিছুটা একটা হবে। জি, আরেকটি বিষয়, আমরা জানি বাংলাদেশে করোনা ভাইরাসের অবস্থা খুবই খারাপ। এমবাসিতে কি এমবাসির কাজগুলো সম্ভবত বন্ধই রয়েছে। পরিস্থিতি ঠিক না হলে তো সেখানে কোনো ফাইলপত্র বা ইন্টারভিউ এগুলি তো হওয়ার সম্ভাবনা আপাতত নাই, কি বলেন? মানে যাদের জন্য আপনি ইন্টারভিউ দেবেন তারা তো ঘর থেকে বেরোতে পারছে না, সুতরাং এমবাসি চাইলেও পারছে না, সবকিছু বন্ধ। বাংলাদেশ লকডাউন মানে লকডাউন, সবাই বন্ধ। এখন আমরা অপেক্ষা করছি যে কবে এটা উঠে যাবে, তখন সবাই আবার কাজ শুরু হবে। এটা তো বাংলাদেশে তো কয়েকবার হলো, দুঃখজনক, বাট হোপফুলি উইল বি এবল টু ওভারকাম দিস পজিশন। ফলে এই সময়ের মধ্যে যারা ইন্টারভিউর জন্য কল পেয়েছিলেন, স্কেজুয়াল করা ছিল, তাদেরকে আসলে রিস্কেজুয়াল করতে হবে, তাই তো? রিস্কেজুয়াল তাদেরকে করতে হবে না, কিন্তু রিস্কেজুয়াল অটোমেটিক্যালি তারাই করবে। আমার ধারণা যে আপনাদের যোগাযোগ করার খুব একটা কিছু নেই, বাট তবুও আপনার যারা ইন্টারনেটে যাদের অ্যাক্সেস আছে, গো টু দ্যাট ওয়েবসাইট, আই থিংক ইউ উইল গেট এনাফ ইনফরমেশন। কাজে একটু তো দেরি হচ্ছে, সবকিছু মিলেই এখন যে অবস্থা তাতে
nobody can even think of expediting anything. আমাদের এখানের কি অবস্থা? আমাদের এখানে তো এখন আমাদের জনজীবন প্রায় স্বাভাবিক হয়ে যাচ্ছে, সবকিছু সচল হচ্ছে, যেমন ইমিগ্রেশন কোর্ট 6 জুলাই থেকে খুলেছে। এখানে ইমিগ্রেশন পুরো প্রসেসে একটা ধীর গতি ছিল, সেগুলো কাটানোর কি উদ্যোগ রয়েছে, কতটা গতি ফিরেছে? গতি এখনো পেয়েছে তা বলা যাবে না। আমরা জানি যে এখনো অনেকটাই স্লো। আপনার কোনো অফিসই কিন্তু পুরোপুরি এখনো আগের জায়গায় ফিরে আসেনি। ইচ্ছা করি হয়তো বা কিছুটা, কারণ অনেকেই ভয় পাচ্ছেন যে ডেল্টা ভেরিয়েন্ট যেটা আছে। আমি কালকে যখন কোর্টে ছিলাম, যা যেমন প্রত্যেকেই ভয় পাচ্ছেন যে ডেল্টা ভেরিয়েন্ট আসছে, সুতরাং আমরা ধরে নিতে পারি যে ডেল্টা ভেরিয়েন্টের ব্যাপারে অনেকে ভয় পাচ্ছেন, যেটা যদি আসে সেটাকে দেখা না পর্যন্ত হয়তো পুরো জিনিসটা খুব একটা ক্লিয়ার হবে বলে মনে হচ্ছে না, সব পুরো দমে ফিরে আসবে বলে মনে হচ্ছে না। এই ভয়টা না কাটা পর্যন্ত আপনারা জানেন অনেকগুলো এখন বুস্টার ডোজ বিভিন্ন রকম ভাবে ফাইজার থেকে শুরু করে তারা বের করছেন, যে হয়তো সেটা পেলে অনেকটাই আবার কি হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে খোলাটা খুবই স্লোলি খুলেছে, এবং এটা স্লোলি আর হয়তো কিছুদিন চলবে, যতক্ষণ পর্যন্ত না আমরা শিওর হচ্ছি যে উই হ্যাভ এনাফ প্রোটেকশন এগেইনস্ট ডেল্টা ভেরিয়েন্ট, বিকজ দ্যাট ইজ ভেরি ডেডলি, আমরা সবাই জানি। আমরা আশা করি খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে, সারা পৃথিবীর মানুষ আবার স্বাভাবিক জীবনযাপন করবে, এবং সব কিছু ইমিগ্রেশন সহ সব কিছু আবার গতিশীল হবে, আমরা সেই প্রত্যাশাই রাখছি। অশোক কর্মকার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনি ভালো থাকুন। আপনাদেরকে ধন্যবাদ, আপনাকে এবং টিভিএন পরিবারকে সবাই দর্শক ছিল। বাই দ্য ওয়ে, আপনি অনেক দিন ছিলেন না, ছুটিতে ছিলেন, অবসরে গিয়েছিলেন। আশা করি আপনার সফর ভালো হয়েছে, এবং আমরা কিন্তু আপনাকে মিস করেছি, এটি একটু জানিয়ে রাখতে চাই। উই মিস ইউ টু। আপনাদের সবার সাথে কথা বলেছি, নিউ ইয়র্ক মিস করেছি প্রায় 3 সপ্তাহ। তো এনিওয়ে আই এম ব্যাক, সবাইকে আবার দেখতে পাচ্ছি, ভালো লাগছে। জি, ভালো থাকুন আপনি। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবসময় আমি যেটি বলি, অবশ্যই নিরাপদে থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।